টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। নবম শ্রেণীর গণিতের বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়টি আমি ধারাবাহিকভাবে সমাধান করাচ্ছি। আজকে এই বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায় থেকে একটি পর্ব তোমাদের সমাধান করাবো। এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটা আমি রচনা করেছি। এই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে, এবং এই বইটা চমৎকার একটি বই। অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করবে। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায় থেকে আজকের পর্বে আমরা এইখানে যে 4টা অঙ্ক দেখতেছো, এই 4টা অঙ্ক সমাধান করাবো। বলা আছে নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখো। দেখো এখানে বলা আছে নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করতে হবে। তার মানে এই 4টা সমীকরণের যেগুলো সমাধানযোগ্য সেগুলো হচ্ছে আমরা লেখচিত্রের মাধ্যমে সমাধান করব, আর অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখতে হবে। আমরা এখন এই 1 নং যেটা আছে সেই অঙ্কটা সমাধান করাবো। আমি কিন্তু আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকেই সমাধান করাচ্ছি। দেখো প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে 4x - 3y = 6। আমরা এই সমীকরণটাকে 1 নং সমীকরণ দিলাম। এরপরে পরের যে সমীকরণটা আছে সেটা হলো 4y - 5x = -7। আমরা -5x এটাকে আগে লিখতে পারি, তার মানে -5x + 4y = -7, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। দেখো এইখানে আমার ওয়াইটা আগে আছে, 4y আগে আছে, এক্সটা পরে আছে। আমরা এক্সটা আগে লিখে নিয়েছি, -5x আর +4y = -7 লিখেছি। আর এই অঙ্কগুলা কিন্তু ক্যালকুলেটারে সমাধান করা যায়। আমি কিন্তু ক্যালকুলেটারে কিভাবে অঙ্কগুলা সমাধান করবে তার একটা পর্ব নিয়েছি। আশা করি সেই পর্বটা দেখে আসবা, কারণ ক্যালকুলেটারে জাস্ট প্রেস করলেই এক্স এর মান এবং ওয়াই এর মান কত আসবে তা কিন্তু তুমি জানতে পারবা। সুতরাং ক্যালকুলেটারে যে পর্বটা নিয়েছি অবশ্যই সেই পর্বটা দেখে আসবা। দেখো আমরা 2টা সমীকরণ পেয়েছি। এই 2টা সমীকরণ কি সমাধানের যোগ্যতা আগে আমরা যাচাই করে নেব, মানে এই 2টা সমীকরণ কি সমাধান করা যাবে না যাবে না সেটা আমরা দেখব। তাহলে আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিই। আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিব। তো যাচাই করার জন্য নিয়ম হচ্ছে, দেখো এখানে এক্স এর সহগ লিখবো। এক্স এর সহগ হচ্ছে 4, আর এখানে 2 নং সমীকরণে এক্স এর সহগ হচ্ছে -5, তাহলে 4 ভাগ -5। এরপরে আমরা ওয়াই এর সহগ লিখবো। 1 নং সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে -3, তাহলে -3 লিখলাম। আর 2 নং সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে +4, তার মানে ভাগ দিলাম +4। দেখো আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত লিখেছি আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত লিখেছি। দেখো তো 2টা অনুপাত সমান কিনা। দেখো 2টা অনুপাত কিন্তু সমান না, তার মানে এইটা নট ইকুয়াল টু এইটা। তার মানে যদি এই দেখো এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত হয়, তাহলে বলবো যে এই সমীকরণটি হচ্ছে সমঞ্জস। তার মানে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। দেখো আমরা এর আগের লেকচারে দেখেছিলাম যে a1x + b1y = c1 আর a2x + b2y = c2, এই 2টা সমীকরণ যদি থাকে সেক্ষেত্রে যদি মনে করো যে x এর সহগদ্বয়ের অনুপাত মানে a1 ভাগ a2 নট ইকুয়াল টু b1 ভাগ b2 হয়, মানে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি y এর সহগদ্বয়ের অনুপাত হয়, তাহলে আমরা বলবো যে দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা হবে, এরকম একটা সরলরেখা হবে, একটা সরলরেখা এরকম ছেদ করবে। তো এখানে সেক্ষেত্রে কিন্তু একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে এবং বলবো যে সমঞ্জস, মানে এই সমীকরণ দ্বয় হচ্ছে সমঞ্জস, মানে সাধারণ সমীকরণ পাওয়া যাবে। যদি এখন এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয়, সেক্ষেত্রে অসংখ্য সাধারণ সমাধান আছে এবং বলবো সমীকরণ দুটি বলবো সমঞ্জস এবং দুটি সমপতিত সরলরেখা। আর এই ক্ষেত্রে যদি এক্স এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয়, তাহলে বলবো অসমঞ্জস এবং কোনো সাধারণ সমাধান নেই। তাহলে সমাধান যোগ্যতা আমরা যাচাই করে দেখেছি যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত, মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত আর ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত কিন্তু সমান না। যেহেতু সমান নাই তাহলে বলবো যে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে।
এক নং সমীকরণ হতে পাই। দেখো এক নং সমীকরণটা কী দেওয়া আছে, 4x - 3y = 6, 4x - 3y = 6 লিখলাম। আমরা এখান থেকে y সমান বের করে নেব, কারণ আমরা x এর মান ধরবো, তাহলে y সমান বের করে নেব। দেখো 4x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -4x, আর প্লাস হচ্ছে 6। এবার দেখো আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব। কেন মাইনাস দ্বারা গুণ করব, এখানেও প্রথমে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস 3y হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4x হবে, আর প্লাসে মাইনাসে -6 হবে। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করেছি। এবার দেখো y এর সাথে 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে y = পেলাম হচ্ছে 4x - 6 ভাগ 3, তার মানে আমরা y সমান পেয়েছি। এখন আমরা x এর মান ধরবো। x এর মান তোমার ইচ্ছা মতো ধরতে পারো, তবে যেন দশমিক না আসে বা ভগ্নাংশ না আসে সেটা দেখবা। তো আমরা x এর মান দেখো প্রথমে আমরা 3 ধরেছি, যদি x এর মান আমরা 1 ধরি সেক্ষেত্রে কি হয় দেখো তো, সেটা হলো 4 × 1, তার মানে 4 হয়। 4 থেকে 6 বাদ দিলে কত হবে, -2, তার মানে -2/3 পাই। সেটা কিন্তু আমার দশমিকেই চলে আসে। যদি দশমিকে, আমরা চেষ্টা করব দশমিক বা ভগ্নাংশ যাতে না আসে সেটা দেখার। যদি তুমি 2 বসাও তাহলে 4 × 2 = 8, 8 থেকে 6 বাদ দাও, বাদ দিলে হয় হচ্ছে 2/3 আসে, তার মানে y এর মান 2/3 আসে। তাই আমরা 1, 2 ধরি নাই। 1 এবং 2 এর ক্ষেত্রে x এর মান যদি 1 ধরি তাহলে ভগ্নাংশ আসে, 2 ধরলেও ভগ্নাংশ আসে। আমরা চেষ্টা করব ভগ্নাংশ বা দশমিক না আনার জন্য। কেন না আনার জন্য, কারণ যদি আমরা ভগ্নাংশ বা দশমিক আনি সেক্ষেত্রে আমার গ্রাফ পেপারে বসাতে একটু সমস্যা হবে। তাই আর যদি কেউ নিয়ে আসো সেক্ষেত্রে সমস্যা নাই, তবে না নিয়ে আসার চেষ্টা করবা। তাহলে আমরা 3 ধরেছি, তাহলে 3 × 4 = 12, 12 থেকে 6 বাদ দিলে হয় 6, 6 ভাগ 3 সমান হবে হচ্ছে 2, তার মানে y এর মান হবে 2। তাহলে x, y মানে স্থানাঙ্ক কত পাবো, তার মানে প্রথমে হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। এইকে তাহলে আমরা পাবো হচ্ছে 3,2, তার মানে 3,2 পেয়েছি। 3 হচ্ছে ভুজ আর 2 হচ্ছে কোটি। এরপরে x এর মান আমরা 6 ধরেছি, যদি 4 ধরতে 4 ধরলে কিন্তু 4 × 4 = 16, 16 থেকে 6 বাদ দিলে হবে, দেখো 16 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে 10 হবে, 10/3, তার মানে ভগ্নাংশ আসতেছে। ভগ্নাংশকে আমরা দশমিকে নিয়ে আসতে পারবো। তারপরে আমরা 5 না ধরে 6 ধরেছি। দেখো 6 যদি ধরি তাহলে দেখো 4 × 6 = 24, 24 থেকে যদি তুমি 6 বাদ দাও তাহলে 18 হয়, 18 ভাগ 3 সমান হবে হচ্ছে 6, তাহলে স্থানাঙ্ক পাবো হচ্ছে 6,6। এরপরে আমরা 9 ধরেছি, তুমি যদি 7 ধরো, 7 ধরলে ভগ্নাংশ আসে, 7, 8 আমরা ধরি নাই, 9 ধরেছি। তুমি 7 ধরো, যদি 4 × 7 = 28, 28 থেকে 6 বিয়োগ করলে আসে হচ্ছে 22, 22 ভাগ 3 মানে কিন্তু ভগ্নাংশ থাকতেছে। আবার যদি তুমি 8 ধরো তাহলে 4, 8 = 32, 32 থেকে যদি 6 বাদ দাও 26 হয়, তার মানে 26 ভাগ 3 সেটাও কিন্তু একটা ভগ্নাংশ। আমরা সেজন্য 9 ধরেছি। তাহলে আমরা দেখো 4 নং 36, 36 থেকে 6 বাদ দিলে হয় 30, 30 ভাগ 3 সমান হবে হচ্ছে 10। মূলত ভাগ আকারে যেহেতু 3 আছে তাই আমরা এখানে 3 এর গুণিতক ধরেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক পাবো 9,10। এই ক্ষেত্রে দেখো আমরা 3টা স্থানাঙ্ক বের করে নিয়েছি। আমরা মিনিমাম 3টা বের করব। 3টা বের করলে গ্রাফটা অঙ্কন সুবিধা হবে। 2টা বের করবে না, অবশ্যই 3টা বের করবে। তার মানে আমরা 1 নং সমীকরণের ক্ষেত্রে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছি। একইভাবে আমরা 2 নং এর ক্ষেত্রে দেখব। 2 নং সমীকরণটা পেয়েছি এইটা, তাহলে আমরা 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ আমরা এইটা লিখতে পারি, কারণ এইটা আছে যেহেতু 4y - 5x = -7, এইটা লিখেছি। দেখো 5x হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, আর দেখো 4 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে y = আমরা পাবো 5x - 7 ভাগ 4। তার মানে আমরা দেখো আমরা y সমান পেয়েছি। এখন আমরা x এর মানগুলা ইচ্ছা মতো ধরবো, তবে দেখবো যে ভগ্নাংশ যেন না আসে, অবশ্যই যাতে পূর্ণ সংখ্যা আসে y এর মান। তাহলে x এর মান তুমি যদি 1 ধরো তাহলে কিন্তু ভগ্নাংশ আসবে, তারপরে 2 ধরো, 2 ধরলেও কিন্তু ভগ্নাংশ আসবে। তাই আমরা 3 ধরেছি, x এর মান 3 ধরেছি। দেখো 5 আর 3 গুণ করলে হবে হচ্ছে 15, 15 থেকে 7 বাদ দিলে হয় 8, 8 ভাগ 4 সমান হবে কত, দেখো 8 ভাগ 4 সমান হবে হচ্ছে 2। তার মানে আমরা x এর মান 3 ধরে আমরা 2 পেয়েছি, তাহলে স্থানাঙ্ক পাবো 3,2। এরপরে দেখো 4 যদি ধরো সেক্ষেত্রেও ভগ্নাংশ আসবে। 5 যদি ধরো, 5 × 5 = 25, 25 থেকে 7 বিয়োগ করলে হবে 18, 18 ভাগ 4 সেটাও একটা ভগ্নাংশ। তারপরে আমরা 7 ধরেছি, 7, তারপরে 5 × 7 = 35, 35 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হয় 28, 28 ভাগ যদি 4 করি তাহলে আসবে হচ্ছে 7, তার মানে স্থানাঙ্ক হবে 7,7। এরপরে
তুমি 11 ধরো, তুমি যদি 8 ধরো, 9 ধরো, 10 ধরো, 8 ধরো, দেখবা ভগ্নাংশ আসতেছে, তাই আমরা ওগুলা ধরি নাই। আমরা 11-র ক্ষেত্রে ভগ্নাংশ পাবো না, তাই 11 ধরেছি। 5 11 হচ্ছে 55, এক্সের মান যদি 11 বসাও, 5 11 55, 55 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হয় 48, 48 ভাগ যদি 4 করি তাহলে হবে হচ্ছে 12, তাহলে স্থানাঙ্ক পাবো হচ্ছে 11,12, 11,12 পাবো। তবে আবারও বলছি, অবশ্যই ওয়াইয়ের মানটা যাতে ভগ্নাংশ না আসে সেইটার দিক খেয়াল করবা। আমরা কিন্তু সবগুলো পূর্ণ সংখ্যা নিয়ে আসছি। প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে উপরের বিন্দুগুলো গ্রাফ কাগজে বসিয়ে দুটি সরলরেখা আঁকি। তাহলে দেখো, আমরা এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরবো, ধরে আমরা এই বিন্দুগুলোকে বসাবো। যদি এই বিন্দুগুলো বসিয়ে যদি আমরা স্কেল ধরে পেন্সিল দিয়ে যোগ করি তাহলে একটা সরলরেখা পাবো। এই বিন্দুগুলোর ক্ষেত্রেও আমরা একটা সরলরেখা পাবো। প্রথম সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলো লিখে নিয়েছি, এবং দ্বিতীয় সমীকরণ থেকে যে বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছি সেগুলো লিখে নিয়েছি। এখন আমরা দেখো, এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরবো। দেখো, আমরা এই যে আমার বই থেকেই, স্কুল ম্যাথমেটিক্স বই থেকেই দেখাচ্ছি। দেখো, সেটা হলো এক্স ও এক্স প্রাইমকে বলা হয় এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় মূল বিন্দু। এক্স ও ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘর সমান 1 একক ধরবো। তো আমরা প্রথমে এই বিন্দুটার স্থানাঙ্ক বসাবো। আমরা প্রথমে এই যে এইখানে আসবো, মূল বিন্দুতে আসবো। তার মানে এক্সের মান 3, এক্সের মান প্লাস হলে এদিকে, মাইনাস হলে এদিকে, ওয়াইয়ের মান প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তাহলে দেখো, এক্সের মান 3 মানে 3 ঘর যাবো, 1 2 3, এই যে এখানে আসছি। এরপরে ওয়াইয়ের মান আছে হচ্ছে 2, তার মানে আমরা ওয়াইয়ের মান প্লাস যেহেতু তার উপরে যাবো, তার মানে 1 2, এই বিন্দুটা হবে 3,2, তাহলে 3,2। এরপরে 6,6, তার মানে আমরা এই এক্স অক্ষ বরাবর 6 ঘর যাবো, এই যে এখানে 6, আর উপরে যাব হচ্ছে 6, তার মানে উপরে যাব হচ্ছে 6, 5 6, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক। এরপরে 9,10, তাহলে আমরা এইখান থেকে এক্স অক্ষ বরাবর যাব 9 ঘর, 9 ঘর এইখানে। এরপরে হচ্ছে 10 মানে 10 ঘর যাবো উপরে যাব 10 ঘর, এটা 5 এটা 10, এটা হচ্ছে 9,10। এবার তুমি স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে যোগ করো, যোগ করলে এই যে এই রেখাটা পাবা, এই যে এই রেখাটা পাবা, এই রেখাটা পাবা, আমি যে রেখাটা দেখালাম এই রেখাটা পাবা, এবং উভয় পক্ষে তীর চিহ্ন দিয়ে দিবা যাতে চলতেছে বোঝায়। তাহলে আমরা 1 নং সমীকরণের বিন্দুগুলো স্থাপন করলাম, বিন্দুগুলো যোগ করে আমরা একটা সরল রেখা পেয়েছি। এই যে এই সরল রেখাটা পেয়েছি, এই যে এই সরল রেখাটা, এই যে আমার এই সরল রেখাটা পেয়েছি। এখন আমরা 2 নং সমীকরণের বিন্দুগুলোকে স্থাপন করব। তাহলে 2 নং সমীকরণের ক্ষেত্রে প্রথম বিন্দুর স্থানাঙ্ক 3,2, তাহলে আমরা এইখানে আসি, এই যে মূল বিন্দু থাকবে। এবার এক্স অক্ষ বরাবর 3 ঘর যাব, 3 ঘর এইখানে, আর 2 ঘর উপরের দিক যাব 2 ঘর, 1 2, তার মানে 3,2 এই বিন্দুর স্থানাঙ্ক। দেখো, 3,2 এইটাতেও ছিল, এইটাতেও ছিল। তারপরে 7,7, এক্স অক্ষ বরাবর 7 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর 7 ঘর যাব, তার মানে এটা হচ্ছে 7,7। এরপরে দেখো 11,12, তার মানে এক্স অক্ষ বরাবর যাব 11 ঘর, আর উপরে যাব 12 ঘর, এই যে 11,12। এই বিন্দুগুলোর স্থানাঙ্কও কিন্তু তোমরা লিখে দিবা। এবার স্কেল ধরে যদি পেন্সিল দিয়ে যোগ করো, যোগ করলে কিন্তু এই যে এই রেখাটা পাবা, এই রেখাটা পাবা, এই রেখাটা পাবা। দেখো, এবার দেখো 1 নং সমীকরণের যে রেখা এবং 2 নং সমীকরণের যে রেখা, দুইটা রেখা কিন্তু এই বিন্দুতে ছেদ করছে। দেখো, এই বিন্দুতে ছেদ করছে, তার মানে আমার সমাধান বিন্দু হবে হচ্ছে 3,2। সরল রেখা দুটি একটি সাধারণ বিন্দুতে ছেদ করছে। দেখো, 1 নং সমীকরণের সরল রেখা এবং 2 নং সমীকরণের সরল রেখা দুটি এই যে 3,2 বিন্দুতে ছেদ করছে। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? 3,2। তাহলে সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমাধান কত হবে? x, y = 3,2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো, অঙ্কগুলা খুবই সহজ, তুমি প্র্যাকটিস করলেই পারবা। দেখো কত সহজ অঙ্কগুলা। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে, দেখো 1 নং সমীকরণ থেকে আমরা y সমান বের করব। এবার x এর বিভিন্ন মানের জন্য আমরা এই x এর বিভিন্ন মান ধরবো, ধরে আমরা y এর মান বের করব। তবে সতর্কতা হচ্ছে যে অবশ্যই y এর মানগুলো যাতে ভগ্নাংশ না আসে। এরপরে x, y নির্ণয় করব। একইভাবে আমরা 2 নং সমীকরণ থেকে y সমান বের করব। এবার x এর বিভিন্ন মান ধরে y এর মান বের করব। এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তাহলে ভালো হবে। এবার 1 নং সমীকরণের যে বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছি সেই স্থানাঙ্কগুলোকে আমরা ছক কাগজে স্থাপন করে
বিন্দুগুলো যোগ করলে আমরা একটা সরলরেখা পাই। এই যে এই সরলরেখাটা পাবো, এই সরলরেখাটা পাবো আমরা, এই সরলরেখাটা পাবো। আর আবার 2 নং বিন্দুগুলো স্থাপন করে আমরা আরেকটা সরলরেখা পাই, হচ্ছে এইটা। এখন 1 নং এবং 2 নং রেখাটি কিন্তু এই যে এই বিন্দুতে ছেদ করে, 3,2 বিন্দুতে ছেদ করে। তাহলে সমাধান হবে হচ্ছে 3,2। তার মানে x, y এর মান হবে হচ্ছে 3,2, মানে x এর মান হবে 3, y এর মান হবে হচ্ছে 2। তাহলে অঙ্কটা লিখবা কিভাবে, যে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবেই তুমি সুন্দর করে লিখে ফেলবা, তাহলেই হবে। এখন আমরা এই 2 নং অঙ্ক সমাধান করাবো। দেখো 2 নং অঙ্কে 2টা সমীকরণ দেওয়া আছে। যে প্রথম যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা 1 নং দিয়েছি, আর দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেটাকে আমরা 2 নং দিয়েছি। এখন সমাধান যোগ্যতা যাচাই করে নেই, আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিব। তাহলে প্রথমে আমরা এক্সের সহগ কত, 4। তাহলে 4 ভাগ এই দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কত, 8। তার মানে 4 ভাগ 8 ইকুয়াল টু লিখেছি দেখো ওয়াই সহগ কত, 3। দেখো ওয়াই সহগ 3, আর দ্বিতীয় সমীকরণে ওয়াই সহগ 6। তাহলে 3/6 লিখেছি ইকুয়াল টু 20 ভাগ 40। 20 ভাগ 40, দেখো এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত। কেন, যদি তুমি কাটাকাটি করো, এখানে যদি কাটো তাহলে পাবা 1/2, এখানে কাটলেও পাবা 1/2, এখানেও যদি কাটো তাহলে হবে 1/2। তার মানে 1/2 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 1/2 আসতেছে। তার মানে প্রতিটা অনুপাতই কিন্তু সমান, এই কারণে কিন্তু আমরা সমান চিহ্ন দিয়েছি। দেখো আমরা আগেই পড়েছিলাম, সেটা হলো যে এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত যদি হয়, তাহলে দুটি সমপতিত সরলরেখা হবে, মানে একটা রেখা আরেকটার উপরে এসে পড়বে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি সমঞ্জস, আর অসংখ্য সাধারণ সমাধান থাকবে। দেখো যদি এক্সের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াইয়ের সহগদ্বয়ের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক পদদ্বয়ের অনুপাত হয়, তাহলে বলবো যে হচ্ছে সমঞ্জস এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে। তার মানে লিখব সমীকরণ জোট সমঞ্জস এবং এর অসংখ্য সমাধান থাকবে। দেখো এখানে আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 20। তুমি যদি এই সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কিন্তু তুমি এই সমীকরণটাই পাবা। 2 দ্বারা গুণ করো, দেখো সেটা হলো 4x আছে, 2 দ্বারা গুণ করলে হবে 8x, আর প্লাস 2 দ্বারা গুণ করলে হবে 3y ইকুয়াল টু 2 দ্বারা গুণ করলে 20কে 2 দ্বারা গুণ করলে হবে 40। দেখো এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই। তার মানে তুমি যদি লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করলে দেখবা যে একটা রেখার উপর আরেকটা রেখা কিন্তু পড়বে। তার মানে যদি তুমি লেখচিত্র যদি এরকম হয় সাপোজ, তাহলে এই একটা রেখা পেলা প্রথম সমীকরণের জন্য, তাহলে দ্বিতীয় সমীকরণের জন্য যে রেখাটা পাবা সেটা কিন্তু এইটার উপরেই পড়বে, এইটার উপরেই পড়বে। তার মানে একটা রেখা আরেকটা রেখার উপরেই পড়বে, কারণ কি দুইটা সমীকরণ প্রায় একই, প্রায় এক না। যদি তুমি 2 দ্বারা গুণ করলে কিন্তু একই রকম পাবা। তার মানে তুমি যদি এখন এই দুইটা সমীকরণের লেখচিত্র অঙ্কন করো, তাহলে একটা রেখার উপর আরেকটা রেখা কিন্তু পড়বে। তার মানে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং এর অসংখ্য সাধারণ সমাধান আছে, এর কিন্তু অসংখ্য সাধারণ সমাধান আছে। দেখো এখানে প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল যে যদি অসংখ্য সমাধান থাকে তাহলে 3টা সমাধান বের করতে বলেছিল, সেটাই দেখি আমরা। দেখো বলা আছে অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে 3টি সমাধান লিখো, কমপক্ষে 3টি সমাধান লিখতে হবে। তো এখানে তুমি যদি লেখচিত্র অঙ্কন করতে চাও অঙ্কন করো, করে দেখবা যে এই একটা রেখার উপর আরেকটা রেখাই পড়বে। তো দেখো আমরা কমপক্ষে 3টা সমাধান করে দেখাবো, এখন 3টা সমাধান দেখব। তাহলে লিখছি 1 নং সমীকরণ হতে পাই, এই যে 1 নং সমীকরণ ছিল সেটা হতে পাই লিখছি। তাহলে 1 নং সমীকরণ যেটা আছে সেটা লিখলাম। এখান থেকে y সমান বের করব, তার মানে 4x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -4x। দেখো 3y ইকুয়াল টু 20 - 4x পেয়েছি। এবার 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে y ইকুয়াল টু আমরা এইটা পেয়েছি। এখন x এর আমরা বিভিন্ন মানের জন্য আমরা y এর মান বের করব। তাহলে দেখো এখানে x লিখছি, এখানে y লিখছি। তাহলে আমরা x এর মান যদি তুমি 1 বসাও তাহলে কিন্তু ভগ্নাংশ পাওয়া যায়, তাই আমরা 1 বসাবো না, আমরা বসিয়েছি 2। তাহলে 2 যদি বসাও তাহলে 4 দুগুণে 8, 20 বিয়োগ 8 সমান হয় 12। 12 ভাগ 3 যদি হয় তাহলে হবে হচ্ছে 4। তার মানে আমরা স্থানাঙ্ক পাবো হচ্ছে 2,4 পাবো। এরপরে আমরা x এর মান যদি 5 বসাই, x এর মান যদি 5 বসাই তাহলে দেখো 4 × 5 = 20, 20 থেকে 20 বাদ দিলে 0 হয়, 0 ভাগ 3 সমান হবে হচ্ছে 0। তাহলে স্থানাঙ্ক কত পাবো, 5,0 পাবো। এখন x এর মান যদি আমরা 8 বসাই,
বসাই, দেখো 4 আর 8 গুণ করলে হবে 32, তার মানে 20 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে হবে -12, ভাগ যদি 3 করি তাহলে -4 হবে। তার মানে আমার স্থানাঙ্ক হবে 8, -4, তার মানে 8, -4। তাহলে 3টি সমাধান বলেছিল, তাহলে 3টি সমাধান হচ্ছে কত? 2, 4, 5, 0 আর 8, -4। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যদি তুমি আরও বের করতে চাও, আরও বের করতে পারবো, অসংখ্য সমাধান কিন্তু হবে। তুমি বলবা যে আমি একটা সমীকরণ থেকে বের করছি, তুমি আরেকটা সমীকরণ থেকে বের করতে পারো, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে যেহেতু অসংখ্য সমাধান হবে কোনো সমস্যা নাই। আমি এখানে 3টা বের করছি, আর তুমি যদি এখানে গ্রাফটা অঙ্কন করে নাও কোনো সমস্যা নাই, ভালোভাবে অঙ্কন করে নাও, কোনো সমস্যা নাই। গ্রাফ অঙ্কন করলে দেখবা যে একটা রেখার উপর আরেকটা রেখা কিন্তু সমপতিত হবে, মানে একটা রেখার উপর আরেকটা রেখা এসে পড়বে। আশা করি 2 নং বুঝতে পেরেছো। এখন আমরা 3 নং সমাধান করাবো। 3 নংয়ে দেখো 2টা সমীকরণ দেওয়া আছে, এই 2টা সমীকরণকে আর সমীকরণের আগের অঙ্কটার 1টা নংয়ের মতোই আমরা কি আগে সমাধান যোগ্যতা যাচাই করে নিব। দেখো যে সমীকরণটা প্রথমে দেওয়া ছিল সেটা লিখেছি। এখানে দেখো x ভাগ 5 প্লাস y ভাগ 4 আছে। আমরা যেভাবে হোক এই ভগ্নাংশটাকে আমরা বাদ দিতে চাই, মানে এই 5কে বাদ দিতে চাই। তাহলে আমরা দেখো এখানে 5 আর 4 যদি গুণ করি তাহলে 20 আসে। তাহলে আমরা উভয় পক্ষকে 20 দ্বারা গুণ করি। যদি 20 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? দেখো আমরা এই পক্ষে যদি 20 দ্বারা গুণ করি তাহলে 20 দ্বারা গুণ করলে 4 5 20, তার মানে এখানে হবে হচ্ছে 4x, এখানে হবে 4x। এখানে যদি 20 দ্বারা গুণ করো তার মানে y ভাগ 4, একে যদি 20 দ্বারা গুণ করো তাহলে কাটাকাটি করলে হবে হচ্ছে 5y। তাহলে আমরা 5y লিখলাম। 23কে 20 দ্বারা যদি গুণ করো 460 হবে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। এরপরে 2 নং সমীকরণ এইটা ছিল। একইভাবে আমরা 2 নং সমীকরণকে 20 দ্বারা গুণ করছি। 20 দ্বারা গুণ করলে আমরা এই সমীকরণটা পাবো, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। দেখো 1 নং সমীকরণকে আমরা 20 দ্বারা গুণ করেছি, করে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। প্রথম যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণকে আমরা 20 দ্বারা গুণ করেছি, করে আমরা 2 নং সমীকরণ দিয়েছি। দেখো আমরা 20 দ্বারা কেন গুণ করছি? কারণ এই যে 5 আর 4 হরে আছে, এই হরটা বাদ দেওয়ার জন্য আমরা 20 দ্বারা গুণ করেছি। গুণ করে আমরা 1 এবং 2 নং সমীকরণ দিয়েছি। এরপর সমাধান যোগ্যতা যাচাই করে নিই। আমরা এখন সমাধান যোগ্যতা যাচাই করব। তাহলে দেখো x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 4, আর এই 2 নম্বর সমীকরণে x এর সহগ কত? 5। তাহলে আমরা লিখতে পারি 4/5। আর 1 নং সমীকরণে y এর সহগ কত? 5। আর 2 নং সমীকরণের y সহগ কত? 4। তার মানে 5/4। দেখো 4/5 নট ইকুয়াল টু 5/4, এই দুইটা কিন্তু সমান না, এইটা আর এইটা কিন্তু সমান না। তাহলে দেখো আমরা কিন্তু লিখছি 4/5 নট ইকুয়াল টু 5/4। যদি x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত হয় তাহলে বলবো যে সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তার মানে তার একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। কেন একটি মাত্র সাধারণ সমাধান থাকবে? কারণ আমরা x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি, তাই বলবো যে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এখন আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণটা ছিল 4x প্লাস 5y ইকুয়াল টু 460। এখান থেকে আমরা y সমান বের করে নিব। তাহলে দেখো 5y রাখলাম, 4x হচ্ছে যদি পক্ষান্তর করি তাহলে -4x হবে, y এর সাথে 5 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে আমরা y ইকুয়াল টু লিখে নিয়েছি। এখন আমরা x এর বিভিন্ন মান ধরব, x এর বিভিন্ন মান ধরে আমরা y এর মান বের করব। তো আমরা x এর এখানে x লিখছি, এখানে y লিখছি, আর এখানে হচ্ছে x, y। তাহলে x এর মান আমরা প্রথমে 40 ধরেছি। দেখো 4 আর 40, 4 আর 40 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 160। তাহলে 460 বিয়োগ 160 সমান হবে কত? 300 হবে। তার মানে 300 হবে, ভাগ হচ্ছে যদি 5 করি তাহলে আমরা কাটাকাটি করলে আমরা 60 পাবো। এক্ষেত্রে স্থানাঙ্ক পাবো 40,60। এখন তুমি বলবা যে আমি 40 ধরবো কেন, আগেরগুলা ধরলে কি সমস্যা ছিল? এখন x এর মান যদি তুমি 1 ধরো, 1 ধরলে কিন্তু এক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আসবে। 2 ধরলেও কিন্তু ভগ্নাংশ আসবে, 3 ধরলেও ভগ্নাংশ আসবে, 4 ধরলেও ভগ্নাংশ আসবে। কিন্তু 5 যদি ধরো, x এর মান যদি 5 ধরো, সেক্ষেত্রে y এর মান পাবা কিন্তু 88। x এর মান 5 ধরলা, 88 পেলা। তার মানে x এর মান একটু কম আর y এর মান অনেক বেশি হয়ে যাচ্ছে। গ্রাফের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, মানে প্রবলেম হবে না,
5 যদি কেউ ধরে তাতেও কোনো সমস্যা নাই। তারপরেও আমরা ধরেছি কি 40 ধরেছি, 40 ধরে আমরা ওয়াইয়ের মান পেয়েছি 60। আর তুমি যদি 5 ধরো বা যেগুলো নিয়ে ভগ্নাংশ না আসে সেগুলো ধরো, কোনো সমস্যা নেই। আমি এই ক্ষেত্রে 40 ধরেছি, আমরা 60 পেয়েছি। এরপরে আমরা কত ধরেছি 50 ধরেছি, এক্সের মান 50 বসাও, ওয়াইয়ের মান পাবা 52, এক্সের মান 60 বসাও, বসালে ওয়াইয়ের মান পাবা হচ্ছে 44। তাহলে এই ক্ষেত্রে স্থানাঙ্ক পাবা 50,52, এই ক্ষেত্রে স্থানাঙ্ক পাবা হচ্ছে 60,44। এবার আমরা 2 নং সমীকরণ হতে পাবো। এবার দেখো এখানে 4y প্লাস আছে, 4y লিখলাম, আর দেখো এখানে হচ্ছে 5x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। এবার 4 গুণাকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা y সমান পেয়েছি। আগের মতোই আমরা আবার x সমান ধরবো, তাহলে y এর মান বের করবো আর x, y এর মান লিখবো। তাহলে x এর মান আমরা প্রথমে 32 ধরেছি, তুমি যদি 32 ধরো তাহলে 70 আসবে। এরপরে x এর মান 40 ধরেছি, 40 ধরে 60 আসে। এরপরে x এর মান 60 ধরেছি, 35 আসে। তাহলে এই ক্ষেত্রে স্থানাঙ্ক পাবো 32,70, এই ক্ষেত্রে স্থানাঙ্ক পাবো 40,60, এই ক্ষেত্রে স্থানাঙ্ক পাবো 60,35। এই মানগুলো আমার বইতে আমি আমার ইচ্ছা মতো ধরেছি, তুমি তোমার মতো করে ধরো, কোনো সমস্যা নাই। এইখানে জাস্ট দেখবা যে ওয়াইয়ের মান ভগ্নাংশ না আসলেই হলো, বাকি তুমি এক্স এর মান যেগুলো যে কোনোটা ধরতে পারো, এটা তোমার চয়েস, তুমি যেভাবেই ধরো কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো সমস্যা হবে না। এখন এই যে আমরা 3টা বিন্দু পেয়েছি, এই 3টা বিন্দুর স্থানাঙ্ক আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও মানে মূল বিন্দু হচ্ছে ও, মূল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটা হবে হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো 1 ঘর সমান 2 একক ধরে নিতে পারি, মানে এই মানের হচ্ছে 2 মান সমান 1 ঘর ধরে নেব। তাহলে আমরা দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা যদি স্থাপন করতে চাই 40,60, তাহলে আমার যেহেতু 2 মান সমান 1 ঘর ধরেছি, তার মানে 40কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো 20। তার মানে এখান থেকে আমরা 20 ঘর যাব, তার মানে এখানে 10, 20 এইখানে আসছি। এরপরে কমা হচ্ছে 60 আছে, 60কে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো 30, উপরে যাব আমরা 30 ঘর, 10, 20, 30। এটা এই বিন্দুর স্থানাঙ্ক হবে 40,60। এক্স ও ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান আমরা ধরেছি 2 একক ধরেছি, তাই আমরা 2 দ্বারা ভাগ করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এই 2 একক সমান মানে 2 ঘর 1 ঘর সমান আমরা 2 একক ধরেছি, যেহেতু 1 ঘর সমান 2 একক ধরেছি, তার মানে 50কে আমরা 2 দ্বারা ভাগ করব, করলে 25 হবে। তার মানে এদিক যাবো 25, 10, 20, 25 এই জায়গায় আসছি। এরপরে 52কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 26 হয়, তাহলে 26 যাবো, 10, 20, 25 এই 26। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 50,52। এরপরে বিন্দুর স্থানাঙ্ক বসাবো, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়, তার মানে এদিক যাবো 30, 10, 20, 30। আর উপরের দিক যাবো, দেখো 44কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 22, উপরে 22 ঘর যাবো, তাহলে 10, 20, 22 এই যে এইটা পেলাম, এই বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এবার তুমি যদি এটা যোগ করো তাহলে এই যে রেখাটা পাবা, এই রেখাটা পাবা। তুমি যদি যোগ করো বিন্দুগুলো পেন্সিল দিয়ে যদি তুমি যোগ করো তাহলে এই রেখাটা পাবা, স্কেল ধরে যোগ করবা, এমনি যোগ করো না। আচ্ছা, তাহলে আমরা প্রথম রেখাটা অঙ্কন করলাম। এবার আমরা দ্বিতীয় সমীকরণ থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেই বিন্দুগুলো যদি স্থাপন করতে চাই, দেখো এক্স এর মান হচ্ছে 32, 32কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 16 পাবো, তার মানে এদিক 16 ঘর যাবো, তার মানে 10, তার মানে 16 ঘর এই জায়গায়। এরপরে দেখো আছে হচ্ছে 70, 70কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 35, তার মানে আমরা উপরে যাবো 35 ঘর, তার মানে 10, 20, 30 আর 35 এই যে এটা হবে হচ্ছে 32, কমা হচ্ছে 70। এবার আমরা 40,60 বসাবো, 40কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 20, তার মানে দিক 20 যাবো, 10, 20 আর 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30, উপরের দিক 30 যাবো, 10, 20, 30 এটা হবে হচ্ছে 40,60। এরপরে হচ্ছে 60,35। তাহলে আমরা দেখো 60কে আমরা 2 দ্বারা ভাগ করলে 30 পাবো, 10, 20, 30। এরপরে হচ্ছে 35কে 2 দ্বারা ভাগ করলে 17.5 পাবো। তাহলে দেখো 10, 15, 16, 17 আর 17.5 যেহেতু এই যে মাঝখানে দিয়েছি, 2 ঘর একটা ঘরের পুরো মাঝখানে দিয়েছি, দেওয়ার পরে এবার তুমি যোগ করো, যোগ করলে এই রেখাটা পাবা, এই রেখাটা পাবা। সেটা হলো স্কেল ধরবা, ধরে পেন্সিল দিয়ে যোগ করবা, যোগ করলে তুমি এই রেখাটা পাবা। তাহলে আমরা প্রথম সমীকরণের ক্ষেত্রে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা বসিয়ে এই রেখাটি পেয়েছি, আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এই রেখাটি পেয়েছি। দেখো তো এই প্রথম সমীকরণের রেখাটি এবং দ্বিতীয় সমীকরণের রেখাটি একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুর স্থানাঙ্ক
কত 40,60। সরলরেখা দুটি একটি সাধারণ বিন্দুতে ছেদ করছে। দেখো একটা সাধারণ বিন্দুতে ছেদ করছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে 40,60, তার মানে 40,60 হবে। সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমাধান কি হবে x, y ইকুয়াল টু হবে 40,60। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কগুলো সহজ, তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে সহজ মনে হবে। এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করাবো। দেখো 4 নং অঙ্কটা কিন্তু একটু অন্য রকমের। তাহলে দেখো আমরা যেটা করতে পারি সেটা হলো যে প্রথমে যে সমীকরণটা আছে 3x মাইনাস 2y ইকুয়াল টু 5। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিলাম এবং x প্লাস 4y ইকুয়াল টু 4 এটাকে 2 নং সমীকরণ দিলাম। প্রদত্ত সমীকরণ দ্বয় সরল সমীকরণ নয়। দেখো এই সমীকরণ দুইটা কিন্তু সরল সমীকরণ নয়। সরল সমীকরণ হতে হলে ওই সমীকরণের মাত্রা কিন্তু 1 হতে হবে। কিন্তু দেখো এখানে আমরা পেয়েছি মাইনাস 2/y, আমরা এটাকে লিখতে পারি -2। y যদি উপরে যায় তাহলে হবে কিন্তু -1, তার মানে y যে চলক সেই চলকের মাত্রা পাওয়ার হচ্ছে -1। যদি পাওয়ার -1 হয় তাহলে কিন্তু এটা বহুপদীয় না। তাহলে আমার যেহেতু দেখো বলেছি প্রদত্ত সমীকরণ দ্বয় সরল সমীকরণ না, এরা কিন্তু সরল সমীকরণ না এবং বহুপদীয় হবে না। কেন বহুপদীয় হবে না? আমরা কিন্তু এর আগের অধ্যায় পড়েছিলাম যে যদি পাওয়ার মাইনাস হয় তাহলে কিন্তু বহুপদী হতে পারবে না। চলকের পাওয়ার অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো দেখো এই সমীকরণ দুইটা বহুপদীয় নয় এবং সরল সমীকরণ নয়। কেন সরল সমীকরণ নয়? কারণ দেখো সেটা হলো যে y এর পাওয়ার পেয়েছি -1, এই ক্ষেত্রে y এর পাওয়ার পাবো -1, কারণ এখানে লিখে দিয়েছি দেখো y এর ঘাত হচ্ছে -1। যেহেতু সমীকরণ দ্বয় সরল সমীকরণ নয়, সুতরাং কিন্তু আমরা এই দুইটা সমীকরণের লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিক নিয়মে করব না, একটু কিন্তু অন্য নিয়মে করব। সুতরাং আমরা দেখো এই ক্ষেত্রে 1/y সমান আমরা z ধরে নিব, কারণ এখানে কিন্তু 2/y আছে, তার মানে আমরা 1/y সমান কিন্তু z ধরে নিব। তাহলে 1 ও 2 নং সমীকরণ দ্বারাই আমরা 1/y সমান z ধরে নিয়েই এই অঙ্কটা সমাধান করব। তাহলে 3x আর -2 লিখলাম, 1/y সমান z, তার মানে -2z ইকুয়াল টু হচ্ছে 5। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছি এবং আমরা এই সমীকরণটা কি পাবো 1/y সমান যদি z ধরি তাহলে পাবো হচ্ছে x প্লাস দেখো 1/y সমান z, তার মানে হবে হচ্ছে 4z, তার মানে 4z ইকুয়াল টু হচ্ছে 4। এইটাকে আমরা 4 নং সমীকরণ দিব। দেখো এখন যে দুইটা সমীকরণ হয়েছে এই দুইটা সমীকরণ কিন্তু সরল সমীকরণ। সুতরাং আমরা এই দুইটা সমীকরণেরই কিন্তু লেখচিত্র অঙ্কন করব, করে কিন্তু শেষে আমরা x এবং z এর যে মান পাবো এই ক্ষেত্রে কিন্তু আমরা z ইকুয়াল টু ধরে নিয়েছিলাম 1/y, ওইখানে কিন্তু আমরা z এর মানের ক্ষেত্রে আমরা 1/y করে নেব। তাহলে কিন্তু z সমান আমরা ধরে নেব, বসাই দেব 1/y, ওইখান থেকে y এর মান বের করব। তো আসো আমরা সমাধান করি। সেক্ষেত্রে আমরা এই দুইটা সমীকরণের কিন্তু আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আগে আমরা সমাধান করা যাবে কিনা সেটা আমরা দেখতে পারি, যে মানে আমরা এখন দেখব যে এই দুইটা সমীকরণ সমাধান করা যাবে কিনা সেইটা আমরা পরীক্ষা করে দেখব। দেখো এইখানে যে দুইটা সমীকরণ পেয়েছি এই সমীকরণ দ্বয় সরল সহ সমীকরণ, এই দুইটা সমীকরণ কিন্তু সরল সহ সমীকরণ। তাহলে দেখো আমরা x এর সহগ দ্বয়ের অনুপাত বের করব। এই x এর সহগ হচ্ছে 3 আর এই x এর সহগ হচ্ছে 1। এবার আমরা z এর সহগ দ্বয়ের অনুপাত বের করব, তার মানে -2 ভাগ হচ্ছে 4। দেখো এই অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান না, দেখো নট ইকুয়াল টু, তার মানে 3/1 নট ইকুয়াল টু -2/4, এই দুইটা অনুপাত কিন্তু সমান না। সুতরাং লেখচিত্রের মাধ্যমে সমাধান যোগ্য এবং একটি মাত্র সাধারণ অনুপাত থাকবে। যদি আমরা x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর z এর সহগদ্বয়ের অনুপাত পাই, সেক্ষেত্রে বলবো যে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। যদি সহগদ্বয়ের অনুপাত মানে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু হয় z এর সহগদ্বয়ের অনুপাত, তাহলে বলবো যে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। 3 নং হতে পাই। এখন কিন্তু আমরা z সমান বের করব, এর আগে কিন্তু আমরা y সমান বের করেছিলাম, এখন আমরা z সমান বের করব। তাহলে 3 নং সমীকরণ যেটা ছিল সেটা লিখলাম। এবার দেখো 2z হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, আর 5 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে 3x - 5 ইকুয়াল টু হবে হচ্ছে 2z। এবার দেখো তার মানে 2z ইকুয়াল টু কত পাই 3x - 5 পাবো, তার মানে 2z ইকুয়াল টু 3x - 5 পাবো। z এর সাথে একটু গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে z ইকুয়াল টু পেলাম হচ্ছে 3x - 5 ভাগ 2, আমরা z ইকুয়াল টু পেয়েছি। এখন x এর কয়েকটি মানের জন্য z এর মান নির্ণয় করি, x এর কয়েকটা মানের জন্য আমরা z এর মান বের করব। তাহলে
দেখো আমরা এক্স এর মান দেখো এখানে লিখছি এক্স, এই বরাবর এক্স আর এই বরাবর হচ্ছে জেড। তাহলে এক্স এর মান আমরা ইচ্ছা মতো ধরতে পারি। এক্স এর মান যদি আমরা 1 বসাই, 3 আর 1 গুণ করলে হবে 3, 3 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে -2, -2 ভাগ 2 সমান হবে হচ্ছে -1। এরপরে এক্স এর মান আমরা বসাবো হচ্ছে দেখো 3 বসিয়েছি, তবে দেখবো যে এখানে ভগ্নাংশ আসে কিনা। যদি আমরা এক্স এর মান 2 বসাই, 3 দুগুণে 6, 6 থেকে 5 বাদ দিলে হয় 1, 1/2, তার মানে ভগ্নাংশ আসতেছে, তার মানে ভগ্নাংশ নিব না, এই জন্য আমরা 3 বসিয়েছি। 3 তিরিক্ষে 9, 9 থেকে আমরা 5 বাদ দিলে হবে হচ্ছে 4, 4 ভাগ 2 সমান হবে হচ্ছে 2। এরপরে এক্স এর মান আমরা 5 বসিয়েছি, 5 বসালে 5 পাবো। এক্স এর মান আমরা 7 বসাবো, বসালে আমরা জেড এর মান পাবো হচ্ছে 8। তার মানে এক্স এর মানগুলা বসিয়েছি, বসিয়ে আমরা জেড এর মান পেয়েছি। এই সমীকরণ থেকে কিন্তু আমরা এই মানগুলা পেয়েছি, স্থানাঙ্ক পাবো এখান থেকেই। 4 নং হতে পাই, দেখো 4 নং ছিল হচ্ছে এক্স প্লাস 4z ইকুয়াল টু 4। আমরা জেড সমান বের করবো, তাহলে এক্স প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে 4 - x হবে। এবার দেখো জেডের সাথে 4 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে আমরা জেড ইকুয়াল টু পেলাম 4 - x ভাগ 4। এটাকে আমরা 6 নং সমীকরণ দিব। এখন এক্স এর কয়েকটি মানের জন্য জেড এর মান নির্ণয় করি, তাহলে আমরা এক্স এর কয়েকটা মান ধরবো, তাহলে এক্স লিখছি এখানে আর এখানে হচ্ছে জেড। এক্স এর মান আমরা 8 বসাবো, যদি 8 বসাই তাহলে 4 - 8 সমান হবে হচ্ছে -4, -4 ভাগ হচ্ছে 4 সমান হবে -1। এবার আমরা এক্স এর মান 4 ধরবো, তাহলে 4 যদি ধরি তাহলে 4 - 4 মানে হচ্ছে 0, 0 ভাগ 4 সমান হয় 0। এবার আমরা এক্স এর মান 0 বসাবো, 4 - 0 সমান হবে হচ্ছে 4, 4 ভাগ 4 সমান হয় হচ্ছে 1। এবার এক্স এর মান আমরা -4 বসাবো, তাহলে আমার 2 আসবে। এখানে যদিও আমরা এইটার ক্ষেত্রে আমরা 4টা মান ধরে নিয়েছি, তুমি 3টা মান ধরলেও হবে, কোনো সমস্যা নাই। আর দেখো এইখানে আমরা মানগুলা ইচ্ছা মতো ধরেছি, তুমি তোমার মতো করে ধরতে পারো, তবে যেন ভগ্নাংশ না আসে সেইটা দেখবা। এখন আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়েছি সেই স্থানাঙ্ক দিয়ে আমরা সরল রেখা অঙ্কন করব। তাহলে দেখো আমরা এখন এক্স ও এক্স প্রাইমকে বলবো হচ্ছে এক্স অক্ষ, আর দেখো এখানে কিন্তু ওয়াই নাই, আছে হচ্ছে জেড, তাহলে লিখবো জেড ও জেড প্রাইমকে আমরা জেড অক্ষ ধরবো। এই অক্ষটা ওয়াই অক্ষ, যদিও আমরা এখন আপাতত জেড অক্ষ ধরেই কিন্তু আমরা অঙ্কন করব লেখচিত্র। তো দেখো আমার প্রথম স্থানাঙ্ক কত আছে, সেটা হলো যে দেখো 1, -1। দেখো এই লেখচিত্রের ক্ষেত্রে আমরা এক্স ও ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সমান 1 একক ধরে নিব। তুমি 1 ঘর সমান 1 একক ধরলে হবে, আমি 2 ঘর সমান 1 একক ধরে নিব। তাহলে এক্স এর মান হচ্ছে 1, তার মানে আমরা এইখান থেকে যাব, যেহেতু আমরা 2 ঘর সমান 1 একক ধরেছি, তার মানে 1 কে 2 দ্বারা গুণ করলে হবে 2, তার মানে এইখানে হবে। আর জেড এর মান হচ্ছে -1, তার মানে আমরা জেড এর মান যেহেতু -1, তাকে 2 দ্বারা গুণ করলে হবে -2, মাইনাস যেহেতু তাই নিচে আসবো, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 1, -1। এরপরে দেখো এক্স এর মান হচ্ছে 3, তার মানে 3 কে 2 দ্বারা গুণ করবো, যেহেতু 2 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে 3 দুগুণে 6 ঘর যাব, তার মানে 6 ঘর হচ্ছে এইখানে। আর দেখো জেড এর মান হচ্ছে 2, 2 কে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 4, তার মানে উপরে যাব 4 ঘর, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3,2। এরপরে হচ্ছে 5,5, তার মানে 2 দ্বারা গুণ করলে হবে 10,10, তার মানে এদিক যাব 10 ঘর, উপরে যাব 10 ঘর, তার মানে এটা হবে 5,5। এরপরে হচ্ছে 7, হচ্ছে 8, তার মানে 7 দুগুণে 14, এদিক যাব হচ্ছে 14 ঘর এইদিকে, আর উপরের দিকে যাব দেখো 8 দুগুণে 16, উপরে যাব হচ্ছে 16, তার মানে 10, 15, 16 এই বিন্দুর স্থানাঙ্ক পাবো 7 আর 8, তাহলে 7,8 বিন্দুর স্থানাঙ্ক এটা। এবার তুমি এটা যোগ করে দাও, এটা কিন্তু অবশ্যই স্কেল ধরে পেন্সিল দিয়ে যোগ করবে, যোগ করলে এই রেখাটা পাবা এবং এই পাশে তীর চিহ্ন, এই পাশে তীর চিহ্ন দিবা। তাহলে আমরা দেখো এই যে বিন্দুগুলো পেয়েছিলাম, এই বিন্দুগুলোর জন্য আমরা কিন্তু বিন্দুগুলো আমরা স্থাপন করেছি, করে আমরা কিন্তু একটা সরল রেখা পেয়েছি। এখন আমরা এই বিন্দুগুলোকে আমরা স্থাপন করব, তাহলে স্থাপন করি। দেখো প্রথমে আছে 8,-1, তাহলে 8 দুগুণে 16, দেখো আমরা 2 ঘর সমান 1 একক ধরেছি, তাহলে 8 দুগুণে 16, তার মানে এদিক যাব 16, তার মানে হচ্ছে এই হচ্ছে 16, আর -1 মানে 2 দ্বারা গুণ করলে -2, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক। এরপরে 4,0, তার মানে এদিক যাব 8 ঘর, আর 4,0 হবে এইখানেই হবে, যেহেতু জেড এর মান 0, তার মানে এইখানে হবে। তারপরে 0,1, তার মানে 0 এই জায়গায় থাকবে, আর 1 বলতে 2 ঘর যাব উপরে, তার মানে এই হচ্ছে 0,1। তারপর -4,2, তার মানে -4, তার মানে 2 দ্বারা গুণ করলে -8 হবে, তার মানে -8 হবে এই জায়গায়। আর
টু আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে 4 হবে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে এবার যদি তুমি স্কেল ধরে যোগ করো, যোগ করলে এই রেখাটা পাবা। তাহলে এই রেখা আর এই রেখা কোন বিন্দুতে ছেদ করছে? দেখো এই বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করি নাই, তারপরেও কিন্তু আমরা এটা বের করে নিব। সেটা হলো দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1 2 3 4। আমরা 2 ঘর সমান 1 একক ধরেছিলাম, তার মানে 2 হবে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত? সেটা হলো 2 কমা কত হবে? দেখো আর উপরের দিক গেছি হচ্ছে আমরা উপরের দিক গেছি 1 ঘর, কিন্তু আমরা 2 ঘর সমান 1 একক ধরছি। তার মানে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তার মানে 1/2 আসবে। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পাই নাই, সুতরাং আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা বের করব? এটা কিন্তু আমরা গণনা করে বের করে নেব। আমরা গণনা করে বের করে নেব। তাহলে দেখো এদিক গেছে কত? এক্স অক্ষ বরাবর 1 2 3 4। তাহলে আমরা দেখো তার মানে এক্স এর মান আমরা কত পাবো? দেখো এদিকে যেহেতু 4 গেছে, আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, তার মানে 4 কে 2 দ্বারা ভাগ করব, করলে এক্স এর মান হবে হচ্ছে 2। আর উপরের দিক গেছে হচ্ছে দেখো 1 ঘর, আমরা 2 ঘর সমান 1 একক ধরছি, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করব, তার মানে জেড এর মান হবে হচ্ছে 1/2 হবে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 2, 1/2। 5 নং ও 6 নং এর বিন্দুগুলো আলাদাভাবে যোগ করলে দুটি সরলরেখা পাওয়া যায়। দেখো 5 নং এবং 6 নং আমরা কিন্তু এখানে সমীকরণ দিয়েছিলাম। দেখো সেটা হচ্ছে যে 5 নং এবং 6 নং বলা আছে 5 নং ও 6 নং বিন্দুগুলো আলাদাভাবে যোগ করলে দুটি সরলরেখা পাওয়া যায়। দেখো এইখানে একটা সরলরেখা পেয়েছি আর এইখানে একটা সরলরেখা পেয়েছি। এখন দেখো সরলরেখা দুটি পরস্পর 2, 1/2 বিন্দুতে ছেদ করে। এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করেছিলাম না, তো আমরা এই ক্ষেত্রে কিন্তু গণনা করে বের করে নিয়েছি। তার মানে আমার দেখো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 2, আর জেড এর মান কত হবে? জেড এর মান হবে 1/2। দেখো এখানে আমরা জেড সমান ধরেছিলাম 1/y সমান জেড ধরেছিলাম, তাহলে 1/y সমান যদি জেড ধরি, তার মানে দেখো এখানে জেড ইকুয়াল টু 1/2 পেয়েছি, কিন্তু জেড ইকুয়াল টু আমরা ধরেছি 1/y ধরেছিলাম, আমরা 1/y ধরেছিলাম, তাহলে 1/2 পাবো। এবার আর গুণন করো, তার মানে y এর মান পাবো হচ্ছে 2, তার মানে আমরা y এর মান পাবো হচ্ছে 2। দেখো y এর মান পাবো হচ্ছে 2, তাহলে নির্ণেয় সমাধান কত হবে? x, y ইকুয়াল টু 2, 2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো এটা হচ্ছে অ্যান্সার। তোমরা আবার এই 2, 1/2 রেখো না কিন্তু, কারণ জেড সমান কিন্তু আমরা ধরেছিলাম 1/y, তাহলে এটাকে 1/, করে নিতে হবে। করে নিলে দেখো y এর মান আসবে হচ্ছে 2, তার মানে অ্যান্সার হবে কিন্তু 2, 2। দেখো অঙ্কটা কিভাবে সমাধান করিয়েছি দেখো আরেকবার আমি সংক্ষেপে বলতেছি। সেটা হলো এখানে যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ সরল সমীকরণ নয়, তাই 1/y ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি হচ্ছে জেড, 1/y ইকুয়াল টু জেড ধরে নিয়েছি। জেড ধরে আমরা 3 এবং 4 নং সমীকরণ দিয়েছি। 3 ও 4 নং সমীকরণ সমাধানযোগ্য কিনা আমরা সেটা দেখব। তার মানে আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু পেয়েছি হচ্ছে জেড এর সহগদ্বয়ের অনুপাত। তার মানে অনুপাত যেহেতু সমান না, তার মানে একটি মাত্র সমাধান থাকবে। সেই সমাধানটা বের করার জন্য আমরা 3 নং থেকে নিয়ে আমরা জেড সমান বের করছি, বের করে আমরা 5 নং দিয়েছি। এবার আমরা এক্স এর কয়েকটা মান ধরে জেড এর মান বের করেছি। এরপরে একইভাবে আমরা 4 নং হতে পাই, ওইখান থেকে আমরা জেড সমান বের করে নিয়েছি। এবার এক্স এর বিভিন্ন কয়েকটা মানের জন্য জেড এর মান বের করেছি। এবার আমরা দেখো এই 5 নং থেকে যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করে আমরা একটা সরলরেখা পেয়েছি। আবার দেখো 6 নং হতে যে 6 নং সমীকরণ, 6 নং হতে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা স্থাপন করে আরেকটা সরলরেখা পেয়েছি। তাহলে এই সরলরেখা এবং এই সরলরেখা কোন বিন্দুতে মিলিত হয়েছে? 2, 1/2 বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এক্স এর মান 2 আর জেড এর মান 1/2, কিন্তু জেড সমান আমরা ধরে নিয়েছিলাম 1/y, তাহলে আমরা এখান থেকে y এর মান পাবো হচ্ছে 2। নির্ণেয় সমাধান x, y এর মান হবে হচ্ছে 2, 2। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটি আমি রচনা করেছি। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে। বইটি নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত যদি অনুশীলন করো, আশা করি যে গণিতের ভয়কে তুমি জয় করতে পারবে। আশা করি 4 নং যে অঙ্কটা আছে সেটা বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা আজকের পর্বে এই 4টা অঙ্ক সমাধান করেছি। অঙ্কগুলা কিন্তু সহজ, জাস্ট একটু 4 নম্বর অঙ্কটা একটু ভিন্ন ধর্মী ছিল। আশা করি এই লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। আজকের পর্ব আমরা এখানে রাখতেছি। আগামী পর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাই বাই।